দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকাতে যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য বেশ আকর্ষণীয় একটি চাকরি। আকর্ষণীয় বলছি এই কারণে যে চাকরি করার সময় সবার মাথায় বেতনের বিষয়টি থাকে। আমেরিকায় যে কয়েকটি চাকরিতে একেবারে সর্বোচ্চ বেতন পাওয়া যায় প্রায় $200,000, $250,000, কোনো কোনো ক্ষেত্রে ওভারটাইম সহ, সেই ধরনের একটি চাকরি কারেকশন অফিসার। এবং এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে যে অনেক বড় কোনো যোগ্যতা লাগবে বিষয়টি তেমন নয়। খুব অল্প ইনভেস্টে আপনি অনেক বড় বেনিফিট পেতে পারেন শুধুমাত্র কারেকশন অফিসারের চাকরিটি যদি আপনি পান। কিন্তু সমস্যাটি যেটি থাকে সেটি হলো কোথায় গেলে চাকরিটি পাবেন, কিভাবে চাকরিটি পাবেন, কে আপনাকে সহযোগিতা করবে, এই বিষয়গুলো আমাদের দর্শকদের অনেকেরই জানা থাকে না। আর জানা থাকে না বলেই অন্য কোনো চাকরির পিছনে, অন্য কোনো ব্যবসার পিছনে, অন্য কোনো কাজের পিছনে আপনি এত বেশি সময় ব্যয় করছেন, অথচ তার চেয়ে কম সময় ব্যয় করে একই সঙ্গে যেমন আপনি একেবারেই শান্তিপূর্ণ একটি চাকরি করতে পারবেন, অন্য সময় আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টিও আপনার বিবেচনায় থাকবে। তাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমেরিকায় সর্বোচ্চ বেতনের কারেকশন অফিসারের চাকরি পাবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট এবং একই সঙ্গে যিনি এই কারেকশন অফিসারদের ইউনিটের ডেলিগেট হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় 1,000 কারেকশন অফিসার যার সাথে কাজ করেন, অর্থাৎ তাদেরকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। শুধুমাত্র বাংলাদেশি হিসেবে তো নয়, সাউথ এশিয়ান হিসেবে প্রথম কোনো একেবারে তারা ডেলিগেট হিসেবে দায়িত্ব পেলেন এমন একজনের সাথে আমরা কথা বলবো। কাজী হাসান, পরিচয় করে দিচ্ছি। কাজী হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান জুয়েল ভাই, অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হলো। ধন্যবাদ পাশে রাখার জন্য, সাথে রাখার জন্য। ধন্যবাদ TVN পরিবারকে কমিউনিটির অগ্রগতির জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেন। আর ধন্যবাদ দর্শকদের যারা সময় করে দেখছেন। আমি আশা করি যে আমার ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। এবং দর্শক, আপনাদের তথ্যগুলো কাজে লাগার জন্য কিংবা এই তথ্যগুলোর পাশাপাশি বাড়তি কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান তাদেরকে আমরা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে আপনি টেলিফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও এই অনুষ্ঠানের নিচে গিয়ে কমেন্টসে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যাচ্ছি। কাজী হাসান ভাই, আমরা শুরুতে যে বিষয়টি বলছি, আমেরিকায় সর্বোচ্চ বেতনের যে চাকরিগুলো আছে তাদের মধ্যে সরকারি চাকরির কথাই বলছি, কারেকশন অফিসার অন্যতম। তাই সব দর্শকরা আসলে জানতে চান, ঠিক আছে বলছেন সর্বোচ্চ বেতন, আসলে বেতনটা কত, কত বেতন পান আপনারা, কত বেতন পাবেন যিনি কালকে সকালে কারেকশন অফিসার হিসেবে জয়েন করবেন, এবং কবে নাগাদ তার এই বেতনটা সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন, সেটা আমি স্টেপ বাই স্টেপ পুরাটাই বলবো। সর্বোচ্চ বেতন বলতে আমার যতটুকু জানা আছে, পুরা আমেরিকার ল এনফোর্সমেন্টে আপনার সর্বোচ্চ টাকা মেক করা যায় আমাদের এই স্যালারি, এই চাকরি দিয়ে, এই জব দিয়ে। ওকে। যেটার আপনার স্টার্টিং স্যালারি, আপনি যেটা বললেন কাল থেকে যদি কেউ স্টার্ট করে, তো 54,000 দিয়ে শুরু একাডেমিতে। আর একাডেমির পরে বেতন বেড়ে যায় হয়তো বা 60 সামথিং। তো তারপর থেকে ওভারটাইম শুরু হয়, যে এত পরিমাণে ওভারটাইম যেটা প্রথম বছরেই আপনি 1 লক্ষ টাকার উপরে 1,20,000 টাকা মেক করা যাবে। আর যখন 5.5 ইয়ার্স হবে, 5 বছর 6 মাস, তখন এই স্যালারি জাম্প করে প্রতি বছরই বাড়ে, জাম্প করে আপনার বেস স্যালারি যেটা, সেটা 1,18,000 হয়। তো এই 1,18,000 বেস স্যালারি দিয়ে যদি একজন অফিসার রেগুলার ওভারটাইম করে, তার বেতন আপনার 2,40,50,60 বা 2,80,000 টাকা বছরে হয়। ওকে, 2,80,000 মানে $280,000 বছরে আয় করার সুযোগ আছে, অপশন আছে। অপশনটা কতটুকু নেবেন, অর্থাৎ ওভারটাইম কতটুকু করবেন সেটি তো একান্তই আপনার উপর, নাকি আপনাদের এই চাকরির ধরনটাই এমন যে ওভারটাইম আসলে এত অ্যাভেলেবেল আপনারা চাইলেই সেটি পান, অনেক সময় চাপিয়ে দেওয়া হয়? না, মেইনলি চাপিয়ে দেওয়া হয় আপনার। এইটাই জবের সবচাইতে বড় অসুবিধা বা স্ট্রেস, যেটা হলো আপনি জবে যাইতেছেন বাট আপনি আসতে পারতেছেন না, এইটা আপনাকে মাস্ট ওভারটাইম করতে হবে। ওকে, এর মধ্যেই দর্শকরা প্রশ্ন করতে শুরু করেছেন।
অনলাইনে একজন দর্শক আখি চৌধুরী তিনি প্রশ্ন করছেন বিএ পাস দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা, অর্থাৎ তার সঙ্গে আমি একটু যুক্ত করব যে এই চাকরি যেটি এত আকর্ষণীয় একটি চাকরি, সেই আকর্ষণীয় চাকরির জন্য অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা, অনেক বেশি ফিজিক্যাল ফিটনেস, অনেক বেশি নেতৃত্বের অধিকারী, অর্থাৎ কি এমন লাগে যে এটা থাকলেই আপনি আসলে এই ডলারটা মেক করতে পারবেন? আখি চৌধুরী আপু, আপনাকে ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন, যেটা অনেকেরই মনের মধ্যে ইন্টারেস্ট থাকতে পারে যে প্রশ্নটার উত্তর। সেটা হলো যে হ্যাঁ, আপনি হাই স্কুল ডিপ্লোমার পরে, আপনার যে হাই স্কুল ডিপ্লোমার পরে 39 কলেজ ক্রেডিট থাকলেই আপনি জবের জন্য যোগ্য। অনেক সময় 39 কলেজ ক্রেডিটও আপনার ওয়েভ করা হয় যদি আপনার লাস্ট 1 বছর কন্টিনিউয়াস জব থাকে চেকে। তাহলে আপনার অনেক ক্যাটাগরিতে ভাগ করা আছে, ক্যাটাগরির মধ্যে পড়লে আপনি শুধু হাই স্কুল ডিপ্লোমা দিয়েই জবটা করতে পারেন। আর ফিজিক্যাল যে এটা বললেন, সেটা হলো আপনি নিজেই দেখতেছেন, আপনার সামনে আমি বসে আছি, যেটা আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি আর ওজন আপনার 120 পাউন্ড। এটা দিয়ে যদি আমি 80 ইয়ার্স অন দ্য জব, আর শুধু জবই না, আপনি বললেন যে আমি 1000 অফিসারের প্রতিনিধিত্ব করি অ্যাজ এ ডেলিগেট, প্রথম জবের ইউনিয়নের প্রথম সাউথ এশিয়ান বা বাংলাদেশি যেটা ইউনিয়নের প্রতিনিধিত্ব করতেছি। তো যেটা বলবো, আসলে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই লাগবে, কিন্তু আপনি যেটা ভাবতেছেন যে না আপনার বডি বিল্ডার্স হইতে হবে, এরকম কোনো কিছুই না। আপনার জব পাওয়ার আগে একটা অ্যাজিলিটি টেস্ট আছে 2 মিনিট, ওইটা যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি ফিজিক্যাল ফিটনেস আপনার টেস্ট করা হইলো। আর হলো সবকিছু আপনার মনের মধ্যেই আছে, যে আপনি কিভাবে কার সাথে কথা বলবেন, আপনার মেইনলি কথা বলার ধরন বা আপনার মধ্যেই আছে আপনি কিভাবে জবটা করতে পারবেন। ওকে, আমরা দুটো বিষয় পেয়েছি, আরো জানবো আপনার কাছে কি কি যোগ্যতা লাগে। দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার টেলিফোনটি নিতে চাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রফিক মিয়া। জি, আমার প্রশ্ন হচ্ছে, এটা তো হচ্ছে সিটি জব, কিন্তু আমি তো সিটির বাইরে থাকি, আমি লং আইল্যান্ডে থাকি। তো আমি কি নিউ ইয়র্ক সিটিতে কারেকশন অফিসার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? খুবই চমৎকার প্রশ্ন। বলবো। জি জি, sure. ধন্যবাদ রফিক মিয়া ভাই, এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। সেটা হলো অনেকেই সিটির বাইরে থাকেন, আর অবশ্যই এটা সিটি জব, বাট নিউ ইয়র্ক সিটির বাইরে আপনার 5টা কাউন্টি আছে যেগুলোতে আপনি সবাই এলিজিবল জব করার জন্য। সেটা হলো নাসাউ কাউন্টি, লং আইল্যান্ডে যে 2টা নাসাউর সাপোক আছে, এবং ওয়েস্টচেস্টার আছে, ওয়েস্টচেস্টার কাউন্টি, অরেঞ্জ কাউন্টি সহ আরো 2-3টা কাউন্টি আছে, মোট আই থিঙ্ক 5-7টা। তো তারাও করতে পারবে আপ স্টেট থেকে। তার মানে আপনিও পারছেন, আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারছেন, এবং সেই খবরগুলো আমরা আমাদের সঙ্গে থাকুন, আরো বেশ কিছু খবর আপনাদেরকে জানাবো। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার টেলিফোনটিও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে তুহিন, আমি ব্রঙ্কস থেকে বলছিলাম। জি জি, আমার কোশ্চেন হচ্ছে কারেকশন ডিপার্টমেন্টের বেনিফিট গুলো কি কি? আর ডোনাল্ড ট্রাম্প একটা মনে হয় আপনার একটা আইন পাস করছে যে ওভারটাইমের উপরে ট্যাক্স দিতে হবে না, এবং কত ঘন্টার উপরে ট্যাক্স দিতে হবে না। ওকে, আপনাকে ধন্যবাদ তুহিন ভাই। আমরা বেনিফিট নিয়ে তিনি জানতে যাচ্ছিলেন, আমরা হয়তো এই প্রশ্নটাতে আসতাম। আপনি চাইলে এখনই বলা শুরু করতে পারেন যে কি কি বেনিফিট আসলে আপনাদের এই চাকরিতে রয়েছে। একজন কারেকশন অফিসার হিসেবে যে বেনিফিট গুলো আছে, সেটা হলো একজন সিটি এমপ্লয়ি হিসেবে যত বেনিফিট আপনার থাকার কথা সেটা আছে, সাথে আপনি ডেন্টাল যে বেনিফিটটা এটা পাবেন। আমাদের ইউনিয়নটা অনেক স্ট্রং, সাথে আপনি যে জবের এটা বললো ভাই, আমি যে স্ট্রাকচারটা বললাম স্যালারি স্ট্রাকচার সেটা তো আছেই। এর সাথেও আপনার 3টা ট্যুর আছে, আপনার তিনটা না আরো বেশি ট্যুর আছে। আপনার সুবিধা মতো আপনি রাতে কাজ করতে পারবেন, দিনে কাজ করতে পারবেন, সকালে কাজ করতে পারবেন। এবং জবের স্ট্রাকচার হলো আপনার 4 দিন কাজ করার পরে 2 দিন ছুটি, আবার 5 দিন কাজ করার পরে 2 দিন ছুটি। আপনার সুবিধা মতো অনুসারে আপনার হার্ডশিপের উপরে বেস করে আপনি জবটা করতে পারবেন। এবং পেনশন এবং অন্যান্য হ্যাঁ, বিষয়গুলো, পেনশন 401k 457 রেগুলার পেনশন সবই আছে। এবং আর্ন লিভ, তারপর অন্যান্য লিভ গুলো কেমন আছে? লিভগুলোর মধ্যে বছরে 2টা ভ্যাকেশন পাবেন। 2টা ভ্যাকেশনে আপনি 13 ডেজ পাবেন, আর 5.5 ইয়ার্স হলে 27 ডেজ আপনার পেইড ভ্যাকেশন। 27 ডেজ মিনস 27 ডেজ না, 27 ডেজ 2 বারে আপনি উইথ অফ ডে সহ অলমোস্ট 2 মাস কাটানো যায় আর কি, 2 বারে পেইড।
ওকে, আমরা এরপরে আরেকজন দর্শক আছেন, আপনার প্রশ্নটিও নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবির। জি আদিব ভাই। আবির এলমার্স থেকে। জি আমরা বলুন। অনেক বেনিফিটের কথা বা বেতনের কথা শুনতেছি কালচারে। তো যদি আমাদেরকে একটু ইয়েগুলো কনসিকুয়েন্স তার মানে যে চ্যালেঞ্জ আছে এই জবে, এগুলো যদি একটু বলতেন তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হতো। জি, অনেক ধন্যবাদ আবি ভাই। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আমরা তো জানি যে বেতন দিচ্ছেন, ঠিক আছে, বেতনও অনেক বেশি দিচ্ছেন, কিন্তু চাকরিটা কি একটু কঠিন নাকি? মানে কাজটা আপনারা যেটা করেন, আমরা কারেকশন অফিসার বলতে সহজে বুঝি আপনারা অপরাধীদের সঙ্গে কাজ করেন, একেবারে বাঘা বাঘা ক্রিমিনাল যারা আছে, যাদেরকে হয়তো এনআইপিডি গ্রেপ্তার করে আনছে, তারপর কারেকশন অফিসারদের কাছে দিচ্ছে। অর্থাৎ আপনাদের হার্ডশিপ কেমন? আপনাদেরকে কি কি চ্যালেঞ্জ নিতে হয়? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া। সেটা হলো, যেহেতু এটা ল এনফোর্সমেন্ট জব, আপনার অবশ্যই মানসিকভাবে স্ট্রং হতে হবে যে জবটা করার জন্য। তো যে আপনার আমাদের ওইখানে আপনার জব শুরুর পরে জেল, কারেকশন অফিসার বলতে জেল পুলিশ যেটা আমরা বাংলায় বুঝি, তো জেল ছাড়াও আপনার 91টা ইউনিট আছে আমাদের এজেন্সিতে। তো আপনি যখন জব শুরু করবেন তখন আপনার জেলে পোস্টিং থাকবে। এরপরে আপনার 2 বছর প্রবেশন পার হওয়ার পরে যে আপনার যোগ্যতা দিয়ে আপনি যে অন্য 91টা ইউনিট আছে, যেমন কেনাইন আছে, কুকুর দিয়ে ইনভেস্টিগেশন আছে, তারপরে একাডেমি আছে, রিক্রুটমেন্ট আছে, হ্যাঁ অনেক 91 টোটাল ইউনিট আছে, যেখানে আপনারা আপনার যোগ্যতা দিয়ে আপনি ট্রান্সফার হতে পারেন এবং দক্ষতার সাথে কাজ করতে পারেন। আর যে চ্যালেঞ্জগুলোর কথা বলতেছেন, এটা 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 রেগুলার চ্যালেঞ্জ। আপনাকে ট্রেনিং দেওয়া হবে, যে 6 মান্থস 5.5 মান্থস ট্রেনিং দেওয়া হবে। ওই ট্রেনিংয়ে আপনি জানতে পারবেন যে আপনার যে চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন। না মানে আরেকটু স্পষ্ট হই, সেটা হলো আপনাদেরকে কি মানে আমরা যেমন দেখি প্রায় এনওপিডি অফিসার হয়তো ক্রিমিনালদের হাতে লাঞ্ছিত হচ্ছেন, গুলি করছেন, নানা ধরনের, আমরা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলতে যেটি বুঝি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় অনেক সময় এনওপিডি। এবং আমাদের বাংলাদেশে এক ভাই দিদারুল ইসলামকে কিভাবে হত্যা করা হয়েছে কিছুদিন আগে, সেটি তো আমরা সবাই জানি। আপনাদের এই কারেকশন অফিসারের সেখানেও কি এই ধরনের কোনো ভয় আছে, আতঙ্ক আছে? অর্থাৎ আপনাদের উপরে আক্রমণ হতে পারে এমন কোনো বিষয় হয় কি? আচ্ছা, সেটা ক্লিয়ার করি। সেটা হলো যে এনওয়াইপিডির কথা আপনি যেটা বললেন যে লাঞ্ছিত হয়, তা এটা অবশ্যই আছে জেলে। যেহেতু আমরা তাদের নিয়েই কাজ করি। একজন অফিসার তারা 40 জন 50 জন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করবে। আগে থেকে ক্রিমিনাল বলা যায় না, তারা তো এখনো কনভিক্টেড না, ঠিক আছে। যে ইন্ডিভিজুয়াল গুলো নিয়ে কাজ করে তাদের মধ্যে তো এক একজন এক এক রকম, তার লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনি যে সিরিয়াস ভাবে ইনজিউর্ড হবেন এরকম কোনো সম্ভাবনা একেবারেই কম। কারণ বাইরে থেকে আপনার যখন জেলের ভিতরে ঢোকে, তাকে সার্চ করে তার কাছে এমন কোনো একটা মোটা সুতাও থাকে না যেটা দিয়ে আপনাকে সে অ্যাটাক করতে পারে। অর্থাৎ এনওপিডির সঙ্গে মূল পার্থক্যটা হচ্ছে, এনওপিডি যখন একটা জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু ওই অপরাধীর কাছে ছুরি থাকতে পারে, বন্দুক থাকতে পারে, নানা কিছু থাকতে পারে, কিন্তু যখন কারেকশন অফিসারের কাছে তাকে দেয়া হয় তখন কিন্তু তাকে একেবারে গ্রেপ্তার করার পর, আটক করার পর সার্চ করে তার একেবারে নিরস্ত্র করে তাকে তারপর আপনাদের হাতে দেওয়া হয়। জি, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করব, যেটা আজ পর্যন্ত আমাদের এজেন্সির ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই যে একজন ইন্ডিভিজুয়াল দ্বারা, যা ইনমেট দ্বারা কেউ কোনো অফিসার মারা গেছে। আহত হয়, অবশ্যই আহত হয়, এখানে অনেক সময় ফিজিক্যালি তারা হয়তো আহত হয়, কিন্তু মারা গেছে বা সিরিয়াস ইনজুরি হয়েছে এরকম কোনো। কিন্তু আপনারা তো সতর্ক থাকেন যে এমন একটা বিষয় হতে পারে এবং একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তো আপনাদেরকে কাজটা করতে হয়। এটা আমাদের ট্রেনিং এরই পার্ট, যে যখন ট্রেনিং এ যাওয়া হবে একজন রিক্রুট অফিসার, তখন তাকে 6 মাস যাবত এটাই ট্রেনিং দেওয়া হয় আপনি কিভাবে একজন ইন্ডিভিজুয়ালের সাথে ডিল করবেন, হ্যান্ডেল করবেন। দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি রাজীব বলছিলাম। জি লং আইল্যান্ড থেকে। জি, বলেন প্লিজ। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যারা বাংলাদেশি ইমিগ্রেন্ট আমেরিকাতে যারা আসছি, আমাদের পড়াশোনা আমরা বাংলাদেশে পড়ে আসছি, তো বাংলাদেশের কোন লেভেলের পর্যন্ত পড়াশোনা এখানে অ্যাকসেপ্টেড বা এখানে ইকুইভ্যালেন্ট করার পরে কারেকশনস অফিসারে জয়েন করা যায়? জি, আমাদের কাছে পরিষ্কার আপনার প্রশ্নটি। ভাইয়া ধন্যবাদ। আবারও এই প্রশ্নের উত্তর আমি মনে হয় প্রথমেই দিতে আবারও দিই। সেটা হলো যে বাংলাদেশের যে হাই স্কুল ডিপ্লোমা ইন্টারমিডিয়েট পার্ট, যেটা ইন্টারমিডিয়েট পাশের পরে
আপনি কলেজে যদি 29 কলেজ ক্রেডিট করেন, বা অনেক ক্ষেত্রে শুধু হাই স্কুল বা ইন্টারমিডিয়েট পাস দিয়েই আপনার হবে যদি আপনি লাস্ট 1 বছর কন্টিনিউয়াসলি এখানে জব করে থাকেন চেকে। অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন এবং তারপরে 39 কলেজ ক্রেডিটের কথা বলছেন, অর্থাৎ যারা অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, তারা সবাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যেটি বলছিলেন ইভালুয়েশন, এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে, গ্লোব থেকে শুরু করে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আপনি যদি সেসব প্রতিষ্ঠানে আপনার সার্টিফিকেট গুলো নিয়ে যান, তাহলে তারা এইখানকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সেটিকে ইভালুয়েট করে দেবেন। আমি আরেকটু ক্লিয়ার করি, 39 কলেজ ক্রেডিটটা অনেকেই বুঝতে পারে না। সেটা হলো 39 কলেজ ক্রেডিট ইন্টারমিডিয়েট পাশের পরে যদি কেউ 2 বছর পড়াশোনা করে, তারা তাদের গ্রাজুয়েশন করা লাগবে না। 2 বছর কমপ্লিট করার পরে যে ক্রেডিট গুলো তারা কমপ্লিট করে, ওটা এখানে এনলে ইভালুয়েট করলেই 39 কলেজ ক্রেডিট মোর দেন এনাফ হয়। অর্থাৎ আপনি ডিগ্রি পাস হতে পারেন, আপনি অনার্স করতে পারেন, মাস্টার্স করতে পারেন, সবকিছু দিয়ে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারছেন। ফরহানা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বলছিলেন যে কোনো বয়সের বিষয় আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি এজ গ্রুপ? এবং তিনি আরেকটি প্রশ্ন করছিলেন, তিনি জর্জিয়া স্টেটে আছেন, তিনি কি সেখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন? বয়সের কথাটা আগে বলি, সেটা হলো যে আপনার 17 বছরে হয়তো বা 6 মাসে আপনি পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারবেন, 21 বছরে আপনি জবে জয়েন করতে পারবেন। কিন্তু সর্বোচ্চ আপনি কত এজ, আপনি অনেকে 64, 66, বাংলাদেশিও একজন আছে 66 বছর বয়সে আমার সাথে শুরু করছে, যে এখনো জব করতেছে। অর্থাৎ বয়সের কোনো সীমা নেই। একেবারে সহজ করে আমরা যদি বলি, শুরু করতে হবে আপনাকে 21 বছর দিয়ে। দর্শক আছেন টেলিফোনে। আর আরেকটা আপুর কথাটা এখনো ক্লিয়ার না, সেটা হলো জর্জিয়া থেকে যেটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনি এসে পরীক্ষা দিতে পারবেন, আপনার রিক্রুটমেন্ট প্রসেস যেটা, আপনার সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবেন। কিন্তু যেদিন আপনি জবে জয়েন করবেন, ওই দিন আপনাকে মাস্ট নিউ ইয়র্ক সিটি বা যে 5 আলাদা আরেক কাউন্টিগুলো আছে সেই কাউন্টিতে থাকতে হবে। কেন জর্জিয়া কারেকশন অফিসার হিসেবে তিনি জয়েন করতে পারবেন না? না, এখানে নতুন করে সিটির যে ডিকাসের ওখানে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে। না, তিনি যদি জর্জিয়াতে পরীক্ষা দেন জর্জিয়ার কারেকশন অফিসার হিসেবে, সেটা তো পারবেন না। জর্জিয়ার কারেকশন অফিসার সম্বন্ধে আমার ধারণা নাই। ঠিক আছে দর্শক, সেটিও আপনি যদি নিউ ইয়র্কের সিটি জবের অংশ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিউ ইয়র্কে একটি ঠিকানা খুঁজে নিতে হবে। অর্থাৎ নিউ ইয়র্কে আপনাকে স্থায়ীভাবে যে ওখান থেকে আপনি জয়েন করবেন, তখন থেকে আপনাকে থাকতে হবে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে অক্সিলারি পুলিশে জয়েন করতে হলে কিভাবে অ্যাপ্লাই করব? একেবারে ভিন্ন বিষয়। অক্সিলারি পুলিশ নিয়ে আমরা এইখানে ডিফারেন্ট শো করে থাকি। আমাদের ইউটিউব কিংবা ফেসবুক পেজে গেলেও টিভিএন 24-এ আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি সেটি খুঁজে পাবেন। অক্সিলারি পুলিশ লিখে সার্চ দিলেই আমাদের ভিডিওগুলো চলে আসবে, এবং এই বিষয়টি নিয়েও আমরা পূর্ণাঙ্গ শো করেছি। আজকের অতিথি কারেকশন অফিসার, তিনি আসলে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত হয়তো আপনাদেরকে বলতে পারবেন। আরেকজন দর্শক আছেন, আপনার প্রশ্নটিও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মেজবা। জি মেজবা, আমি ফোন দিচ্ছি ব্রঙ্কস থেকে। তো আমি শুনতে পাইছি যে কারেকশনে হচ্ছে আপনার কম কেস নামে একটা ওয়ার্ড আছে। তো এই কম কেসটা কি আমাকে যদি একটু বলা হতো ক্লিয়ার করে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। কনক্রিট? জি। আপনি কি শুনেছেন এই ধরনের কোনো শব্দ আপনাদের? না, এই বিষয়ে আমার খুব একটা ধারণা নাই, আর এটা আমি ঠিক এখানে বলতেও পারবো না। তো আমি জানি না এটা আপনি কোথা থেকে শুনলেন, তো এই বিষয়ে আমার ধারণা নেই। জি, ওকে। আমরা একেবারে সবশেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যা এখন বর্তমানে আপনাদের কোনো রেজিস্ট্রেশন চলছে কিনা, চাকরি নিয়োগের পরীক্ষার জন্য কোনো আবেদন নেওয়া হচ্ছে কিনা, কবে নাগাদ সেটির সবশেষ তারিখ, এবং কিভাবে কোথায় গেলে এই আবেদনটি তিনি করতে পারবেন। এবং একই সাথে আপনি যেহেতু বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট, আপনারা আপনাদের সংগঠন থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা এই চাকরি নিতে চায়, তাদেরকে কি ধরনের সহযোগিতা করে থাকেন? আচ্ছা, সেটা অক্টোবরের 29 পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন চলতেছে। এই মাসের লাস্ট 29 পর্যন্ত যদি কোনো আগ্রহী ভাই বোন আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ডিক্যাস যে ওয়েবসাইট আছে, যে সিটির DCAS এক্সাম দিয়ে সার্চ দিলে আপনি ওইখানে ওয়েবসাইটে যাইতে পারবেন। তো ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি পরবর্তী প্রসেসের জন্য আগাইতে পারেন। আর আমাদের যে বাংলাদেশি কারেকশন সোসাইটি থেকে আমরা যেভাবে হেল্প করে থাকি,
যে কমিউনিটিতে আপনাদের জব ফেয়ার করি, বা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে, যেমন আমাদের আরো এক্সিকিউটিভ বোর্ড মেম্বার আছে, আমি প্রেসিডেন্ট সহ আরো 14 জন এক্সিকিউটিভ বোর্ড মেম্বার আছে, তারা প্রত্যেকের দায়িত্ব পালন করতেছে, মানুষকে কমিউনিটির মানুষকে হেল্প করতেছে। যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কি পড়াশোনা করলে, পড়াশোনা ওইভাবে নাই কিন্তু নির্দিষ্ট মানে সঠিক গাইডলাইন কিভাবে আপনারা পাবেন সে বিষয়ে আমরা হেল্প করে থাকি। অনেক ধন্যবাদ কাজী হাসান। আরো বেশ কয়েকজন দর্শক আছেন টেলিফোনে, কিন্তু আমরা হয়তো সময়ের অভাবে সবার প্রশ্ন নিতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং যারা মনে করছেন কারেকশন অফিসার হবেন, কাজী হাসানের মতো কারেকশন অফিসার হবেন, যিনি একই সাথে এখানকার ডেলিগেট হিসেবেও কাজ করছেন, শুধুমাত্র বাংলাদেশি তো নয়, যেটি বলছিলাম সাউথ এশিয়ানের প্রথম ডেলিগেট হিসেবে কাজ করছেন, 1000 কারেকশন অফিসারের নেতৃত্ব দিচ্ছেন। তার মানে তিনি যেহেতু পারছেন আপনারাও পারবেন। এবং একটি প্রশ্ন এর আগে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশি নারী যারা আছেন, বোনরা যারা আছেন, তাদের জন্য এই চাকরিটি সুবর্ণ সুযোগ। অনেকেই মনে করেন যে এখানে কি ঝুঁকি আছে, না, আমরা আলোচনা করে সেটি বুঝিয়েছিলাম এখানে তেমন কোনো ঝুঁকি নেই। বাংলাদেশি নারীরাও এই চাকরিতে বেশ ভালোভাবে চাকরিটি করতে পারবেন, এবং সেটি আসলে আমাদের মূল লক্ষ্য ছিল। হাসান ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদেরকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও আপনাদের জন্য বেশি আকর্ষণীয়। সেটি হলো নিউ ইয়র্কে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের অধীনে আপনি কিভাবে ফুড সহায়তা পাবেন, কিভাবে রেন্টাল অ্যাসিস্ট্যান্স পাবেন, মেডিকেড থেকে শুরু করে স্বাস্থ্যসেবা কিভাবে পাবেন, অর্থাৎ সরকারি সুবিধাগুলো কোথায় গেলে পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউ ইয়র্কে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের অধীনে আপনার জন্য বেশ ভালো কিছু সরকারি সুবিধা রয়েছে। আপনাকে জানতে হবে কি কি সুবিধা আপনি পাবেন, কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, এবং এই পাওয়ার জন্য আপনার আসলে এলিজিবিলিটিটা কি, আপনার যোগ্যতাটা কি দরকার হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর রুবাইয়া রহমানকে। রুবাইয়া আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। এবং দর্শক যারা দেখছিলেন তারা চাইলে আমাদের এই আলোচনায় যোগ দিতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে সুবিধাগুলো পাবেন, আমরা স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, সেই নাম্বারে অবশ্যই আপনি টেলিফোন করতে পারবেন। আমাদের টিভিএন 24 ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছে, সেখানে কমেন্টস করতে পারবেন, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। রুবাই আপা, সেটা হলো এই সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, এটি নিয়ে অনেকের মধ্যে মানে জিনিসটা আসলে কি সেটি। হ্যাঁ, প্রথমে আমাদের বুঝতে হবে যে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কটা কি, কারা দিচ্ছেন। তো আমরা একটা সিবিও, মানে আমরা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন নিউ ইয়র্ক সিটিতে, আমরা নিউ ইয়র্ক সিটির জন্য রেজিস্টার্ড, এবং আমাদের নিউ ইয়র্ক সিটিতে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আসছে ফ্রম দ্য স্টেট, ফর দ্য স্টেট। তো নিউ ইয়র্ক স্টেট ইজ এ ভেরি হিউজ স্টেট, অনেক বড়। এটাকে 5টা রিজিয়নে ভাগ করা হয়েছে। 5টা রিজিয়নে ভাগ করার মধ্যে নিউ ইয়র্কে আমরা যারা আছি অনেকগুলি সিবিও, তাদেরকে আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা রেসপন্সিবল ফর ম্যানহাটন, কুইন্স অ্যান্ড ব্রুকলিন, এই 3টা। ব্রঙ্কসের জন্য আবার একটা আলাদা গ্রুপ করা হয়েছে। তো তারাও পাবেন, অল ওভার নিউ ইয়র্ক স্টেট সবাই এই সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের অধীনে আসতে পারেন এবং আসবেন যাদের কিনা মেডিকেড আছে। সুতরাং প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যারা মেডিকেডে আছেন তাদের জন্যই এই সোশ্যাল কেয়ার নেটওয়ার্কটি করা হয়েছে। এবং সোশ্যাল ওয়ার্ক নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আমাদেরকে বলা হচ্ছে যে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক হচ্ছে সেটাই যেখানে আমরা যেই সমস্ত কাস্টমার বা যেই সমস্ত পেশেন্ট তারা মেডিকেড পাচ্ছেন, মেডিকেড যারা পাচ্ছেন শুধু তারা হেলথ বেনিফিট পাবেন তা নয়, হেলথ বেনিফিটের সাথে তাদের ওভারঅল ওয়েলবিং, যেটা মানে সামগ্রিকভাবে তাদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য তা মেডিকেডকে আরেকটু সম্প্রসার করা হয়েছে। এবং সেইটা করে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের আন্ডারে নন মেডিকেল সোশ্যাল বেনিফিট দেওয়া হবে। ওকে, নন মেডিকেল সেখানে কি কি থাকবে? সো নন মেডিকেল বলতে বোঝাচ্ছে ফুড ইনসিকিউরিটি থাকলে, যদি খাদ্য দ্রব্যের কোনো ব্যাপার থাকে, হাউজিং আর একটা প্রবলেম, আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো হসপিটালে আছেন, কোনো একটা সার্জারি হয়েছে এবং সার্জারির পরে উনি যখন বাসায় ফেরত আসছেন তখন ওনাকে গ্রসারি কিনে দেওয়া বা বাড়িতে পৌঁছানোর কোনো মানুষ নেই। তখন যদি সে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের আন্ডারে থাকে তখন তাদের যে কেয়ার কোঅর্ডিনেটর থাকবে সেই কেয়ার কোঅর্ডিনেটর এটা ব্যবস্থা করবে যেন তার বাসায়
গ্রসারিটা পৌঁছানো হয়, বা তার হয়তো একটা ডাক্তারস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই অ্যাপয়েন্টমেন্টে উনি কিভাবে যাবেন সেইটার জন্য সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক থেকে তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে। এবং তারপরে ধরেন হাউজিং এর ব্যাপার, যে যেখানে তার হয়তো হাউজিং সে অনেকদিন ধরে অপেক্ষা করছে, সে পাচ্ছে না, তখন সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের যারা কেস কোঅর্ডিনেটর থাকবে তারা তাদেরকে এক্সপেডাইট করার চেষ্টা করবেন। এইটা হচ্ছে গিয়ে একটা মানে বড় দাগে যদি আমি বলি, একটা ব্রডার ওয়েতে বলি, তখন এইভাবে এই জিনিসগুলোকে দেখা হচ্ছে এবং দেখা হবে। কয়েকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো আপনি শুরুতে বলছিলেন যাদের মেডিকেড রয়েছে তারা এই সুযোগটা পাচ্ছে। সবার আগে যে প্রশ্নটি অনেকেই করতে চান সহজ করে, যেটি দর্শকরা জানতে চান, সিটিজেনরাই শুধু এটি পাচ্ছেন নাকি যে কেউ এই সুযোগটা পেতে পারেন? মানে সে যদি মেডিকেড পায়, এবং এটা ইভেন যদি টেম্পোরারি মেডিকেড হয় বা ওই যে ধরেন যেটাকে বলে এমার্জেন্সি মেডিকেড, সেটাও যদি পায় তাহলেও তারা এলিজিবল হবে। কিন্তু এলিজিবল হচ্ছে প্রথম, এটা একটা ফার্স্ট স্টেপ, এরপরে এটার একটা স্ক্রিনিং প্রসেস আছে। এবং আমরা অটিজম সোসাইটি আসো, আমরা হচ্ছে স্ক্রিনিং এজেন্সি। আমাদের কাজ হচ্ছে যে যত মেডিকেডের পেশেন্ট আছেন তাদেরকে আমাদের সাথে এনরোলড হইতে হবে। আমরা তাদেরকে কিছু প্রশ্ন করব, কারণ আমাদেরকে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক একটা চেকলিস্ট দিয়েছেন এবং কিছু প্রশ্ন দিয়েছেন। এই প্রশ্নগুলির উত্তর আমাদের নিতে হবে এই পেশেন্টদের কাছ থেকে। নেওয়ার পরে এটা আমরা সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের যে পোর্টাল আছে ওই পোর্টালে আমরা আপলোড করব, এবং আমাদের একটা নিচে নোটেশন করার একটা জায়গা আছে যেখানে আমরা নোট দিব যে এই পেশেন্টটা কি চাচ্ছেন। হ্যাঁ, এলিজিবিলিটি তো থাকছে, প্লাস ওনার কি চাহিদা সেটাও আমরা লিখে দিব, সো দ্যাট কেস কোঅর্ডিনেটর ওটাকে নিয়ে সেইভাবে আরেকটা সিবিও কে দিবে, তারা যোগাযোগ করবে। আমরা জানি যে সিটির বেশ কিছু এজেন্সি রয়েছে যারা এই ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকে, এবং সেই সব অফিসে গেলেই কিন্তু অনেকে এই অ্যাপ্লাই গুলো করতে পারেন। তাহলে আপনাদের মাধ্যমে আসলে তিনি কি উপকারটা আসলে পাচ্ছেন? হ্যাঁ, কারণ আসো আমরা নিজেরাও কিন্তু এই সব বেনিফিট গুলি দিচ্ছিলাম। হ্যাঁ, যেমন স্ন্যাপ বেনিফিট, স্ন্যাপের অ্যাপ্লিকেশন, তারপরে মেডিকেডের অ্যাপ্লিকেশন, তারপরে হাউজিং অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা যেটা করছি, এটা আমরাই অ্যাপ্লিকেশন করছি এবং আমরাই এটাকে ফলো আপ করছি। সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক একটা অনেক বড় জিনিস, এখানে 300+ কমিউনিটি অর্গানাইজেশন কাজ করছে, এবং ইভেন ডাক্তার্স চেম্বাররা তারাও সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের মধ্যে আছেন। তাহলে ডক্টরসরাও কিন্তু রেফার করছেন আমাদের মতো সিবিওকে, যেখানে এইটার প্রত্যেকটা সিবিওর দায় দায়িত্ব ভাগ করা আছে। যেমন আমরা শুধুমাত্র স্ক্রিনিং করব, কিছু অর্গানাইজেশনকে শুধুমাত্র নেভিগেশন করতে দেওয়া হয়েছে। তার মানে তারা যেই সিবিও আসলেই এটা দিতে পারবে তাকে সেটা আইডেন্টিফাই করবে, এবং তারপরে যারা হচ্ছে রিয়েলি সার্ভিসটা দিবে, তার মানে 3টা ভাগে এই 300 অর্গানাইজেশনকে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো বুঝতে পারছেন যে জিনিসটা অনেক বড়, বিস্তৃত, এবং এটার বেনিফিটটাও অনেক সুদূর প্রসারী হবে। এবং সবচেয়ে বড় সুবিধা সম্ভবত এটি যে একটি সিটি এজেন্সিতে গেলে অনেকের কমিউনিকেশনে একটা সমস্যা হতে পারে, কিংবা আপনারা তো যখনই বাংলাদেশি একজনকে পাচ্ছেন আপনারা আসলে তাকে অনেকটা কনসালটেন্টের মতো তাকে মোটিভেট করেন, তার কোথায় ঘাটতি আছে সেই জায়গাগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করেন। শুধুমাত্র তাই না, যে কোশ্চেন আনসার গুলি দেওয়ার কথা সেই কোশ্চেন আনসার গুলিকেও আমরা তাদের জন্য সহজ করে দিব, যাতে এটা তাদের জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে। তার মানে হলো যে একেবারেই মানে আপন মানুষের মতো আপনাদেরকে সহযোগিতা করা হবে। আপনারা যাদের এই প্রয়োজনগুলো আছে, যারা এই সুযোগগুলো স্টেট থেকে পেতে পারেন, তাদের জন্য আসো এই সহায়তা করছে। বড় প্রশ্ন দর্শকরা করতে পারেন, সেটি হলো কোথায় গেলে পাবো? হ্যাঁ, না, এটার জন্য আমাদের কাছেই আসতে হবে অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে যে স্ক্রিনিং করার যে মেথডটা আছে এটা খুবই সেন্সিটিভ, কতগুলি ইনফরমেশন, হেলথ রিলেটেড ইনফরমেশন, এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমাদের জানতে হবে। সুতরাং আমরা এটা 1-to-1ই তাদের সাথে কথা বলবো। ইভেন ফোনেও যদি আমরা এই ইনফরমেশনগুলি নেই, প্রথমে আমাদের একটা ডিসক্লোজার ইনফরমেশন বা একটা ডিসক্লোজার ফর্ম আমরা সাইন করিয়ে নিতে হবে, হ্যাঁ, ওভার দ্য ফোন। করে নেওয়ার পরে তারপরে আমরা এই ইনফরমেশনের সাথে ওনাদেরকে আমরা যুক্ত করব যে আপনি কি এটাতে রাজি হচ্ছেন কিনা, আপনার ফুড ইনসিকিউরিটি আছে কিনা, ইভেন ডোমেস্টিক ভায়োলেন্সেরও যদি কেউ শিকার হয় তাহলে সেই ক্ষেত্রে আইনগত কোনো সহযোগিতা যদি তাদের মনে হয় যে তাদের দরকার, সেই সমস্ত ক্ষেত্রে মানে প্রতিটা জিনিসকে নিয়েই আমরা এই প্রশ্নগুলির উত্তর নিয়ে
আমরা একটা কেয়ার কোঅর্ডিনেশন করব, যেখানে আমরা চিন্তা করব যে ওনাকে আমাদের কোথায় পাঠালে সবচেয়ে ভালো উনি বেনিফিট পাবেন। এই স্ক্রিনিংটা আমরা দায়িত্ব নিচ্ছি, এবং সেটি পুরুষ নারী নির্বিশেষে সবার জন্য। রাইট, এক্স্যাক্টলি। ওকে, একজন দর্শক তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নামটি পড়ছি না। তিনি বলছেন যে আমার ছেলের অটিজম আছে আর আমার নিউবর্ন বেবি আছে, তাই আমি কাজে জয়েন করতে পারছি না। আমার হাজব্যান্ডের ইনকাম সাফিসিয়েন্ট না আমার চলার মতো। আমি রেন্টাল অ্যাসিস্ট্যান্স নিতে চাই, কিভাবে নেব? রাইট, এই ধরনের কেসে আপনি যে প্রশ্নটা করেছেন দর্শক, আপনি যদি আমাদের ফোন নাম্বারে ফোন করেন 347-957-3632, এই নাম্বারে যদি কল করেন, তাহলে আমরা প্রথমেই আপনাকে আপনার রাইটসটা পড়ে শোনাবো, যে আপনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন চাচ্ছি, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এই জিনিসগুলি আমরা পেলে আপনার মেডিকেড নাম্বারটা নিব এবং নিয়ে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখব। দেখে আমি আপনাকে আরেকটা অর্গানাইজেশনের সাথে ম্যাচ করে দিব, যেই অর্গানাইজেশন আপনাকে রেন্টাল সাবসিডি দিতে পারবে। এবং এই কথা বলতে বলতেই আরেকজন ভাই সুমন মোহাম্মদ, তিনি নাম্বার এবং অ্যাড্রেস চেয়েছেন। আমাদের নাম্বারটি তিনি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের নাম্বারটি দিয়েছেন। এবং যদি আপনি নোট করতে ভুল করে থাকেনও, আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক এবং ইউটিউবে থেকে যাচ্ছে, আপনি সেখানেও পিছনে গিয়ে সেটি শুনে আসার সুযোগ রয়েছে। আমাদের অফিস হচ্ছে জামাইকাতে। ওকে, সো 1601 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা, একদম পার্সনসের কাছেই। আমাদের এখানে আসলে আমাদের বড় সাইনবোর্ড আছে, আসো। এবং আপনারা যদি আসেন, আমরা সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত আছি এবং আমাদের সাথে অনেকগুলি লোক কাজ করছে যারা শুধুমাত্র স্ক্রিনিং করছে। সুতরাং সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই সুযোগ সুবিধাগুলি যেন পান আপনারা, তার ব্যবস্থা করতে। এবং যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলছেন আমি ব্রঙ্কসে থাকি ভাইয়া, তিনিও তো পাবেন ব্রঙ্কসের জন্য। হ্যাঁ, আমি তাহলে ব্রঙ্কসের যে কোঅর্ডিনেটর আছে, আপনার ইনফরমেশনটা নিয়ে আমি ব্রঙ্কসে পাঠিয়ে দিব। সো কোনো সমস্যা না, আপনি পেতে পারেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করেন, সেটা হলো আপনি কিছু একেবারে ইনফরমেশন চাইছেন, কিন্তু আপনি সিটি এজেন্সি না, কিংবা অনেকে মনে করে যে সিটি এজেন্সি বিশাল একটা অফিস থাকবে, সেখানে বিদেশিরা থাকবেন, ইংরেজিতে প্রশ্ন করবেন। আপনার কাছে আসলে আপনি বাংলায় প্রশ্ন করছেন, কিন্তু আপনি চাইছেন এসএসএন নাম্বার এবং অন্যান্য কিছু ইনফরমেশন। স্ক্যামের বিষয়টি আমেরিকাতে খুব করে ভয় পান অনেকে, এই ধরনের ইনফরমেশন গুলো শেয়ার করতে ভয় পেয়ে থাকেন, তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? আমরা পার্ট অফ সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক। আমরা তাদের সাথে কন্ট্রাক্টে, মানে আমরা তাদের সাথে তাদের ভেন্ডার হিসেবে কাজ করছি এবং এই ধরনের কাগজপত্র আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের যে ইনফরমেশনটা আমরা পাঠাচ্ছি সেটা সোশ্যাল কেয়ার নেটওয়ার্কেই যাচ্ছে, ওটাও আপনাদের সামনেই আমরা এন্ট্রি করব। সুতরাং এমন না যে আমরা নিয়ে এটাকে কোথাও স্টোর করছি, আমরা কোথাও স্টোর করব না, আমরা এটা সরাসরি স্টেটের হাতে এটা সোপর্দ করব, যাতে আপনাদের কাছে আমরা যেটা প্রমিস করছি যে আপনাদের স্ক্রিনিং করলাম এবং আপনি এলিজিবল, এটা দেখে আপনাকে আমি উপরে ঢুকিয়ে দিচ্ছি। এই পর্যন্তই আমাদের কাজ, এরপরে কিন্তু আমাদের কাজ নেই। এরপরে সিটি আপনাদের সাথে যোগাযোগ করবে। সাধারণত কোন কোন যোগ্যতা কিংবা কোন কোন সমস্যা থাকলে, ইনকাম লেভেলটা কেমন হলে, আসলে আমি জানি প্রত্যেকটা ফ্যাসিলিটির জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি আছে, কিন্তু কমনলি কতটা ইনকাম লেভেল থাকলে, ফিজিক্যালি কতটা ডিসেবল হলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়? অ্যাকচুয়ালি এটা অনেক ওয়াইড করা হয়েছে, সেই জন্য যদি কারো মেডিকেড থাকে সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি মেডিকেড থাকে তখন তো অলরেডি ইনকাম লেভেলটা অ্যাসার্টেন, হ্যাঁ, নির্ধারিত হয়ে গেছে। সুতরাং যার মেডিকেড থাকবে তাকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন ধরেন যে এই মুহূর্তে আপনি কি ফুড ইনসিকিউরিটিতে ভুগছেন কিনা, আপনার কি খাদ্যদ্রব্য আপনার ঘরে আছে কিনা, বা আপনি যেই ঘরটায় আছেন সেই ঘরটায় কি আগামী 7 দিন থাকতে পারবেন কিনা, এই ধরনের কতগুলি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির উত্তরই তাকে এলিজিবল করবে। ওকে, দ্যাটস ইট। ওকে, এবং আমি জানি যে আপনাদের এই আসর আরো বেশ কিছু পুরনো প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ আপনারা শুধুমাত্র যে সরকারি সুবিধাগুলো তা নয়, একই সঙ্গে ইমিগ্রেশন থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে সহায়তা করে থাকেন, লার্নিং থেকে শুরু করে আরো বিষয় আছে, টেক কেয়ার আছে, সেগুলো একটু শুনতে চাই। যারা দর্শকরা দেখছিলেন তারা আসলে আপনাদের কাছে গেলে কোন কোন সুবিধাটা পাবেন? আচ্ছা, প্রথমেই আমি বলবো যে আমরা প্রাইমারিলি আমরা অটিস্টিক
ফ্যামিলিদের জন্য, অটিস্টিক বাচ্চা যাদের আছেন তাদের ফ্যামিলির জন্য আমরা অনেকগুলি কাজ করি। প্রথম কথা হচ্ছে ওপিডব্লিউডির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা মিট করি, তাদের জন্য আমি সমস্ত পেপার ওয়ার্ক আমরাই করব, এটা একটা। সেকেন্ড হচ্ছে ওই ফ্যামিলিতে যদি স্ন্যাপের দরকার হয়, ফুডের ইনসিকিউরিটি থাকে, স্ন্যাপ বেনিফিট, মেডিকেড, সোশ্যাল সিকিউরিটি, সাপ্লিমেন্টাল ইনকাম বাচ্চাদের জন্য, এগুলির কাজ আমরা সবসময় করে থাকি, সবসময় করছি। এবং এটা অনেকের কনফিউশন থাকে যে তার বাচ্চা পাবে কি পাবে না। এটা আমি বারে বারেই বলি যে যার বাচ্চার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি আছে উনি অবশ্যই সাপ্লিমেন্টাল ইনকামটা পাবেন, এলিজিবল হবেন, তার বাচ্চা আর কি। সুতরাং এইগুলি তার ইনকাম লেভেল যাই হোক, হ্যাঁ, এটা বাই ল, হ্যাঁ, যে বাই ল যে বাচ্চাটা এই ধরনের ডিসেবিলিটি থাকবে সে এই সোশ্যাল সিকিউরিটি ইনকামটা পাবে। এটা একটা জিনিস আছে, এটা পেতে একটু দেরি হয়, তার কারণ হচ্ছে ওরা ট্রাই করে টু রিজেক্টেড। তো আমরা এই জন্য এটার সাথে সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করি সোশ্যাল সিকিউরিটির অফিসারদের সাথে, যাতে ওরা ইন পার্সন দেখে তখন ওদের যে কনফিউশনগুলি থাকে ওটাও চলে যায় এবং ওখানেই ওরা এই বেনিফিটটা দিয়ে দেয়। সুতরাং আমরা প্রসেসটা করে ওনাদের ইন্টারভিউ পর্যন্ত আমরা আগিয়ে দিব, এটা একটা। তারপরে হচ্ছে গিয়ে আমরা রিসেন্টলি একটা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আমরা যেটা বলি যে এই ধরনের একটা বেনিফিট, যে যেখানে আমাদের বয়স্ক মানুষরা এসে বসতে পারেন, গল্প করতে পারেন। এটা অনেকের জায়গায় আছে, নিউ ইয়র্কে কম নেই, এগুলি অনেক আছে। কিন্তু আমরা যেটা করছি যে আমাদের ধরেন যাদের বাচ্চাদের এরকম ডিসেবিলিটি আছে এবং তাদেরও তো একটা জায়গায় বসার একটু দরকার বা একটু সময় কাটানোর দরকার, সেই জন্য আমরা একটা ভেন্যুতে এই প্রোগ্রামটা শুরু করছি। এটাও আমাদের হোলিসে করছি, সেখানে আমাদের এই প্রোগ্রামটা হবে যেখানে আমাদের বাচ্চারাও আসতে পারবেন, আমাদের বয়স্করাও আসতে পারবেন এবং তারা এই ধরনের বেনিফিটগুলি যেটা অন্যান্য অ্যাডাল্ট ডে কেয়ার, সোশ্যাল ডে কেয়ার দিচ্ছে তার কাছাকাছি আমরা ফুড, ট্রান্সপোর্টেশন এগুলি দিতে পারবো। ওকে ওকে, বাচ্চাদের কথা বলছিলেন যে বাচ্চারা আসতে পারবে, মানে কি চাইল্ড কেয়ারও আছে এখানে না শুধু অ্যাডাল্ট কেয়ার? মানে যাদের ডিসেবিলিটি আছে তাদেরকে আমরা নিয়ে চেষ্টা করব যে তাদেরকে মোর ইনভলভ করা। যেমন ধরেন ওদের জন্য আমরা বেসিক কম্পিউটার, তারপরে গেমিং, মিউজিক, এই ধরনের কিছু প্রোগ্রাম রাখবো, যেই প্রোগ্রামে মানে রাখছি আর কি, যেই প্রোগ্রামগুলিতে ওই বাচ্চারা কিছুটা ইনভলভ থাকতে পারে এবং তাদের সময়টা ভালোভাবে কাটে। এবং যারা নিউ ইমিগ্রেন্ট তারা অনেকেই আসলে এখানে এসে অনেক ধরনের সমস্যা পড়েন, তার মধ্যে একটা সমস্যা পড়েন লার্নিং এর জায়গাগুলো, অর্থাৎ কোথায় গেলে কি করবেন, কমিউনিকেশন, এসব বিষয় নিয়ে আসল কোনো প্রকল্প কিংবা প্রজেক্ট কি আছে? আমরা অনেক আগে থেকে এটা করছি, ওটাকে আমরা বলি যে অ্যাডাল্ট লার্নিং, মানে আমাদের কম্পিউটার, বেসিক ইংলিশ, এগুলিতে আমাদের রেগুলার ক্লাস হয় এবং এটার আমাদের একটা যেমন টোফেল বা এই ধরনের যে একটা লেভেল আছে, আমরা পরীক্ষাটা করি না, পরীক্ষাটা নেই না, কিন্তু আমরা ওই কারিকুলামটা ফলো করি এবং একটা টেক্সট মেসেজিং, একটা ইমেল, এগুলি যেন একদম বেসিক যে কাজগুলি এটা যেন আমাদের নিউ ইমিগ্রেন্টরা করতে পারেন সেই পর্যায়ে আমরা নিয়ে যাই। ওকে, এটা কি ফিজিক্যাল ক্লাস আর অনলাইনে ওই ফ্যাসিলিটিস আছে? আমরা আসলে ফিজিক্যাল ক্লাসই করেন। এবং এটার জন্য কি কোনো পেমেন্ট করতে হয়? এটা আমাদের একটা সিম্পল রেজিস্ট্রেশন আছে, $20, এটাই। ওকে, আরেকটি প্রশ্ন এসেছে, মান্থলি ইনকাম W2 তে $3,000 উপর হলে কি ইনকাম রেঞ্জটা প্লিজ বলেন। মানে যিনি চাইছিলেন যে তার অটিজম বাচ্চা আছে এবং নিউবর্ন বেবি আছে, চাকরিতে ঢুকতে পারছেন না, তিনি প্রশ্নটি করেছেন যে মান্থলি W2 তে $3,000 হলে কি তিনি এই ফ্যাসিলিটিসটা পাবেন কিনা। যেহেতু অটিজম শিশু আছে আপনার ইনকাম লেভেল যাই হোক, আমাদের আলোচক বলছিলেন যে আপনার জন্য স্পেশাল সুযোগটা রয়েছে, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলে সেই সুযোগটা নিতে পারছেন। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। যারা নতুন আসছেন তারা কি সুবিধা পাবেন, যারা পুরনো আছেন, আপনাদের যদি মেডিকেট থাকে, বয়স্ক বাবা মা যারা আছেন তারা কি সুযোগ সুবিধা পাবেন, যার ইনকাম লেভেল খুব কম আপনি কি ধরনের সুযোগ সুবিধা স্টেট থেকে নিতে পারেন, এবং এই কাজটি আপনার হয়ে করে দেবেন। আসো, তারা আপনার কাগজপত্রগুলো তৈরি করে দিয়ে আপনাকে কোন কোন জায়গায় গেলে এই সুযোগগুলো পেতে পারেন সেই কাজটি করে দিচ্ছেন, এবং সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেক ধন্যবাদ রুবাইয়া রহমান আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও
দিভ্যজ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।